আসসালামু আলাইকুম। জনগণ কি যুক্ত হচ্ছেন আস্তে আস্তে? যুক্ত হয়ে নেন। আমরা আজকে বেশ সুন্দর এবং প্রয়োজনীয় একটা ক্লাস করব। সেটা হলো বাংলাদেশ পরিচিতি। এই টপিক থেকে 8-10টা প্রশ্ন আমরা প্রায়ই পরীক্ষায় পেয়ে থাকি। সো যুক্ত হয়ে যান। আর আপনাদেরকে আমি ভিডমেটের দিয়েছি, যে পোস্টটা করেছিলাম কয়েকদিন আগে, সেখান থেকে আপনাদেরকে বলা হচ্ছিল যে করবেন, এই ভিডিওসগুলো ডাউনলোড করে রাখবেন। তো আমি আশা করছি আপনারা এই কাজটা শুরু করেছেন। কেউ যদি খুব সম্ভব হয় পারেন ডাউনলোড করে একটা ফোল্ডার বানিয়ে আমাকেও দিয়েন, ঠিক আছে? আর যদি না পারেন তো নাই, সমস্যা নাই। আজকে আমরা বাংলাদেশে আলোচনা করব। আমি একটা ছবি এঁকে আপনাদের 8-10টা টপিককে এক জায়গায় নিয়ে আসবো। সো ছবিটা প্রথমে আঁকতে দেন। এটা হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। আজকে ইউটিউবে একটা ছেলে কমেন্ট করলো যে আমার বাংলাদেশের মানচিত্র আঁকা নাকি একদমই বাজে হয়। আপনাদের কি মনে হয় যে একদমই বাজে হয়? আপনারা কি এরকম করে পারবেন? আমি ওটা বলছিলাম যে আমার দেখা ইউটিউবে যত স্যার ক্লাস নিচ্ছেন তার মধ্যে সবচেয়ে ভালো মানচিত্র আমার এখন পর্যন্ত আমি আঁকছি। ওরা আমি বলছি, কারণ আমি এখন পর্যন্ত যত স্যারকে দেখছি অফলাইনে অনলাইনে, সবগুলোই কাছে মনে হয়েছে যে কেউ অতটা সময় নিয়ে আঁকেন না। তো যে কারণে আমারটাই এখন অবধি ভালো। আপনারা আছেন তো নাকি? সাউন্ড কি ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? মাঝখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা খুব সিরিয়াস প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে আমি আজকে সন্ধ্যায় যে ক্লাসটি দিয়েছি ওই ক্লাসের মতো করে আপনার নেক্সট পরীক্ষার প্ল্যানটা সেট করেন। কিভাবে পড়বেন এটা যদি এভাবে সেট আপ করতে পারেন তাহলে আশা করছি আপনাদের জন্য আপকামিং যে বিসিএস, এই বিসিএসটা খুব সহজে আপনারা পার করে ফেলতে পারবেন। এর পাশাপাশি আপনারা যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে সিলেবাস ভিত্তিক পড়া শেষ করা, সেটাও আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নিয়ে আপনারা যতটা দুশ্চিন্তা করেছেন এত দুশ্চিন্তা আর বেশি করার দরকার নাই। ইনশাল্লাহ ঠিক হয়ে গেছি। ওকে, সাউন্ডটা ঠিকঠাক আছে, আমি চাইলে কন্টিনিউ করতে পারি। এখানে বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আমাদের যেটা জানাশোনা, আমরা সম্ভবত ভূগোলের 1 নম্বর ক্লাসে দেখিয়েছিলাম বাংলাদেশের কোন দিক দিয়ে কোন রেখাটা গেছে। বাংলাদেশের এই যে এদিক দিয়ে আসছিল 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এদিক দিয়ে আসছিল 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। দুইটা আবার এই দিক দিয়ে মিলিত হয়েছিল 90 ডিগ্রি কোণ। এখানে আবার ফরিদপুরের ভাঙায় বঙ্গবন্ধু মান মন্দির, যেটা দিয়ে বাংলাদেশের প্রমাণ সময় হিসেব করা হয়। এই মন্দিরটার কারণে আমরা মেজার করতে পারি যে এই পার্বত্য চট্টগ্রামে যখন সকাল হয় তখন আবার এখানে সকাল হয় না, তখন একটু পরে হয়, কারণ সূর্যটা আস্তে আস্তে দ্রাঘিমা রেখাগুলোর যেটুকু সময় ওই সময় বিন্যাস সাথে 4 মিনিট পর পর করে করে হয় আর কি। সুতরাং আবার দেখতে পাই যে বাংলাদেশে ইফতারের সময় কয়েকদিন পরে রোজার সময় দেখা যাবে যে এই রাজশাহী অঞ্চলের মানুষ যত দেরিতে ইফতার করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ অনেক আগে ইফতার করে ফেলে, প্রায় 12 মিনিট। এটা ওই দ্রাঘিমা রেখার বিষয়, ঠিক আছে? ওকে, তো বাংলাদেশের যে মানচিত্রটা আঁকবো, এটা যারা রিটেন প্রার্থী হিসেবে সিরিয়াসলি পড়তে যাচ্ছেন ওদেরকে বলে রাখি, আপনাদের রিটেন পরীক্ষায় একটা প্রশ্ন আসবে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা করুন, কিংবা এটার সাথে সমুদ্রের যে সংযোগ, সমুদ্র সংযোগ অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্ব ব্যাখ্যা করুন। এই টাইপের কিছু যদি কোশ্চেন দেয় তখন আপনি এই ছবিটা এঁকে সমুদ্রের একটু অংশ রেখে আশেপাশে দেশগুলোকে ফুটিয়ে তুলবেন, তাইলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? আগে আমরা বাংলাদেশটাকে ভালো করে চিনে নিই। বাংলাদেশের বর্তমানে আমাদের বিভাগ কয়টা? বর্তমানে আমাদের বিভাগ হচ্ছে 8টা, আবার জেলা হচ্ছে কয়টা?
64টা, এটা আমরা সবাই জানি, এগুলো দিয়ে পড়বো। আর লাস্ট ভূগোলের ক্লাসে বাংলাদেশের যেই ছিল, ওই যে আয়তনগত অবস্থান, সেই অবস্থানটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছি। বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে এবং 88 থেকে 92 মাঝখানে দ্রাঘিমাংশে অবস্থিত। এটা আজকে আর নতুন করে না বললেও চলবে, ওই ক্লাসে যেহেতু আসেই। আমাদের বিভাগ 8টা, জেলা 64টা, আর 2টা বিভাগ প্রস্তাবিত, একটা হচ্ছে পদ্মা বিভাগ, একটা হচ্ছে মেঘনা বিভাগ। যদিও মেঘনা নামে হওয়ার সম্ভাবনা কম, এখন বিভাগ হলেও হয়তো পদ্মা মেঘনা বিভাগ নাও হতে পারে, আবার হলেও হয়তো ফরিদপুর, আবার এদিক দিয়ে এই কুমিল্লা বিভাগ আকারে আসবে। ঠিক আছে, তো বিভাগ 8টা, জেলা 64টা। এই বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো চট্টগ্রাম বিভাগ, আর ছোট বিভাগ হলো ময়মনসিংহ, এবং বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে এই ময়মনসিংহ। জেলার মধ্যে সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি, আর ছোট জেলার নাম হচ্ছে নারায়ণগঞ্জ। একটা ব্যাপার দাঁড়ায় গেল রানা। রানা মানে কি? রানা মানে রাঙামাটি, নারায়ণগঞ্জ। অনেক সময় মেহেরপুর পাবেন, ভুল করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি, আর ছোট জেলা হচ্ছে কি নারায়ণগঞ্জ। এটা মাথায় রাখবেন, এত চাপ নেওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। তাহলে সবচেয়ে বড় বিভাগের নাম কি? সবচেয়ে বড় বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, আর ছোট বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। এখন পর্যন্ত যদি চট্টগ্রামকে কাটছাঁট করা হয়, কাটছাঁট করলে তাইলে মোটামুটি আমরা দেখব যে চট্টগ্রাম বিভাগের যেই সবচেয়ে বড় বিভাগ, সেই বিষয়টা থেকে চট্টগ্রাম সরে আসবে। তখন আমরা ভেবে দেখব বা মেপে দেখব যে কোন বিভাগটা সবচেয়ে বড়। ওকে, এরপরে তাহলে বড় জেলা কোনটা? জেলা 64টার মধ্যে বড় জেলা হচ্ছে রাঙামাটি, ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। শর্টকাটে আমরা মনে রাখবো রানা দিয়ে। ঠিক আছে, এবার একটা জেলা 65তম জেলা হিসেবে প্রস্তাব করা হয়েছিল ভৈরবকে বহু আগেই, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। যদি হয়ে যায় তাহলে কত হবে? 65তম জেলা হচ্ছে ভৈরব। ঠিক আছে, তো এখানে যে কথাটা বলা আছে আমি আর একটু ডিটেলসে লিখেছি। বাংলাদেশ উত্তরভারতের একটি দেশ, এটি 88 ডিগ্রি 1 পূর্ব দ্রাঘিমা হতে 92 ডিগ্রি 41 পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ হতে 26 ডিগ্রি 38 মিনিট। এটা চুরিটে শিখিয়ে দিয়েছিলাম, ওই যে অক্ষাংশে 2 এর গ্যাপ, 20, 24, 26, 38, 2, 4, 6, 8 এভাবে পড়াইছিলাম। ওই ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বঙ্গবন্ধু মান মন্দিরের কথা বলা আছে। বোনাস হিসেবে জানবেন 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা কোন জেলার উপর দিয়ে আসছে। এটা হচ্ছে ময়মনসিংহ দিয়ে ঢুকছে, এদিকে ময়মনসিংহ, গাজীপুর, তার নিচে হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী হয়ে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার লাইন। আর যেই 23.5 ডিগ্রি যে অক্ষরেখা, সেটা ঢুকছে হচ্ছে এদিক থেকে। এটা হচ্ছে রাঙামাটি, এরপরে খাগড়াছড়ি, তারপর কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, এরপরে মাগুরা, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা। এই জোনটা দিয়ে কি এটা চলছে। তো এটা নিয়ে মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন যখন বেশি ডিপ্লোম্যাটিক হয়, কঠিন করতে চায়, তখন এই টপিকটা নিয়ে প্রশ্ন করে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাংলাদেশের বিভাগ ওয়ারি যেই লোকেশন, সেটা একটু ডিটেক্ট করে ফেলি। এদিক দিয়ে হচ্ছে কাটে নেওয়া সহজ, একটু কোনাগুনি করে কাটবেন। যেই বিভাগটা সেটা হচ্ছে ভালোবাসার অঙ্কুর। এদিক দিয়ে বের হয়ে আসলে একটু কোনাগুনি করে আসবেন। এদিক দিয়ে যে বিভাগটা সেটা হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ থেকে এদিক দিয়ে নিম্নাংশের দিকে যে বিভাগটা সেটা হচ্ছে খুলনা বিভাগ। এবার আসেন এদিক দিয়ে এই জায়গাটা, এটা হচ্ছে সিলেট বিভাগ। আর এদিক দিয়ে যে বিভাগটা হলো সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগ, এদিক দিয়ে এই বরাবর নিচের দিকে যে বিভাগটা আছে সেটা হচ্ছে বরিশাল বিভাগ। আর এদিক থেকে এটা আবার চট্টগ্রাম বিভাগ। তো বাংলাদেশের বিভাগগুলো পেয়ে গেলাম আমরা 8টা বিভাগ। 8টা বিভাগের মধ্যে দেখতে বোঝা যাচ্ছে চট্টগ্রাম সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বৃহত্তম হচ্ছে চট্টগ্রাম। আর এরপরে সবচেয়ে ছোট হচ্ছে কি ময়মনসিংহ। এটা ছবি দেখে বুঝবেন। মাঝখানে হচ্ছে ঢাকা। আমাদের জেলা 64টা, এই 64টা জেলা আমি এখন ভাগ করে দেই। চট্টগ্রাম বিভাগে জেলা আছে 11টা, সিলেট বিভাগে 4টা, ময়মনসিংহে 4টা, রংপুরে 8টা, রাজশাহীতে 8টা, খুলনাতে 10টা, বরিশালে 6টা, আর ঢাকাতে আছে 13টা।
তাহলে জেলার সংখ্যায় সবচেয়ে বড় বিভাগ কোনটা? জেলার সংখ্যায় বড় বিভাগ হচ্ছে এই ঢাকাই। তাহলে ক্লিয়ার। তাহলে আয়তনে সবচেয়ে বড় বিভাগ ঢাকা, জেলার সংখ্যায় সবচেয়ে বড় বিভাগ ঢাকা। ওকে, গেল। এরপরে এই বিভাগগুলোর মধ্যে আরো দুইটা বিষয় আমাদের জন্য জানতে হবে। একটা হচ্ছে কোন কোন বিভাগগুলো সীমান্তবর্তী, কোন কোন বিভাগগুলো সীমান্তবর্তী নয়। ঢাকার আশেপাশে কোনো সীমানা নাই, বরিশালের আশেপাশে কোনো সীমানা নাই। তাহলে ঢাকা ও বরিশাল বিভাগ সীমান্তবর্তী নয়, ছবি দেখে স্পষ্ট। বাকি যে 6টা বিভাগ আছে এই 6টা বিভাগই সীমান্তবর্তী। এখন আমাদের বাংলাদেশের সাথে দেশ আছে কয়টা? 2টা, একটু পরে সে আলোচনায় যাব। এই 2টা দেশের সাথেই তো আমাদের রাষ্ট্রীয় সীমানা। তো যেহেতু আমাদের 2টা দেশের সাথে রাষ্ট্রীয় সীমানা, তাহলে আমাদের আশেপাশে দেশ কয়টা? 2টা। সুতরাং এই 2 দিয়ে যেহেতু 2টা দেশ, তাহলে 2টা দেশের সাথে রাষ্ট্রীয় সীমানার কথা বলা আছে। এই কথাটা সহজে মনে রাখতে পারবো, 2 এ 2, সেটা হলো সংবিধানের 2 নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় সীমানার কথা বলা আছে। তাহলে 2 এ 2 মানে সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রীয় সীমানার কথা বলা আছে, এটা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, এবার আসেন কোন কোন বিভাগের সাথে সীমান্ত সম্পর্ক নেই ঢাকা এবং বরিশাল। কোন কোন বিভাগের সাথে আছে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম। কোন কোন বিভাগের একেবারে সবগুলা জেলায় সীমান্তবর্তী। এটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে দেখেন এখানে একটা হচ্ছে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ এবং এটা কি নেত্রকোনা। এদিক দিয়ে আছে 4টা, এটা হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। আমি আবার লিখে দিচ্ছি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এরপরে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। এই 2 বিভাগের 4টা করে 8টা জেলার এক জায়গায় মিল আছে। মিলটা হচ্ছে প্রত্যেকটা জেলাই সীমান্তবর্তী। তাহলে কোন বিভাগের সবগুলো জেলাই সীমান্তবর্তী? সেটা হচ্ছে এই ময়মনসিংহ এবং সিলেট বিভাগের। আর কোন বিভাগের একটা জেলাও সীমান্তবর্তী নয়? সেটা হচ্ছে ঢাকা এবং বরিশাল বিভাগের। আই থিঙ্ক ক্লিয়ার আপনারা? ক্লিয়ার। ওকে, এবার এই বিষয় গেল। এখন এই আপনারা চট্টগ্রাম বিভাগের যারা আছেন এই বিভাগ সম্পর্কে ভালো ধারণা রাখছেন আশা করতেছি। এই চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে ফেনী নদী পার হয়ে এই লোকেশনটাতে এখানে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এরপর এদিক দিয়ে আছে কুমিল্লা, এদিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখানে কয়টা জেলা? 6টা জেলা। এই 6টা জেলা নিয়ে একটা বিভাগ প্রস্তাব করেছিল আওয়ামী লীগ সরকার। কপাল গুনে এখনো বিভাগ হয় নাই, সেটা হচ্ছে মেঘনা। আর ঢাকার এদিক দিয়ে নিম্নাংশে এদিক দিয়ে রাজবাড়ী থেকে শুরু করে এই জোনটা, এটা হবে হচ্ছে এদিক দিয়ে আছে রাজবাড়ী, এদিক দিয়ে আছে ফরিদপুর, এদিক দিয়ে গোপালগঞ্জ, এদিক দিয়ে আছে মাদারীপুর এবং শরীয়তপুর। এই সব কিছু মিলিয়ে যে বিভাগটার প্রস্তাব করা হয়েছিল সেটা হচ্ছে পদ্মা বিভাগ। তাহলে পদ্মা বিভাগে 5টা জেলা, মেঘনা বিভাগে 6টা জেলা। যদি হয়ে যায় তাহলে চট্টগ্রাম বিভাগ থেকে এই লোকেশনটা কমে যাবে এবং ঢাকা বিভাগ থেকে এই লোকেশনটা কমে যাবে এবং সংখ্যাটাও কমে যাবে। তখন 13 থেকে 5 গেলে 8, এদিকে আবার 11 থেকে 6 গেলে 5। তখন দেখা যাবে যে 8 করে অনেকগুলো জেলা আছে অনেকগুলো বিভাগে। সুতরাং তখন আর জেলার সংখ্যায় বড় বিভাগ কি সেই প্রশ্ন আর থাকছে না। আয়তনটা তখন মেপে টেপে দেখা যাবে কোনটা কি হয়, সেটা সময় সাপেক্ষ বিষয়। এখনো কেউ ফিতা নিয়ে দৌড়াচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন এই মোটামুটি যে প্রবলেমেটিক বিষয়টা সেটা ক্লিয়ার করলাম। এখন এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনায় কোনো কমপ্লেক্সিটি আছে কিনা, যে বুঝতে পারেন না এমন কিছু একটা বলেন, আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আমার তো মনে হয় আপনারা আমার সংবিধানের যে ক্লাসটা সেটা মনে হয় করে ফেলছেন। সুতরাং এখন ওই যে ওই বিষয়টা দ্বিতীয় রাষ্ট্রীয় সীমানা, এটা বেশ ভালো করে জানার কথা। এখানে মোট স্থলসীমার একটা বিষয় আসছে এখানে, নাকি? আপনারা অনেকেই এটা নিয়ে বলতেছেন স্যার স্কিপ করতেছি কিনা। না, স্কিপ করব না, এটা আপনাদেরকে আমি খুব সহজেই খাওয়াই দিব। আমি একটা অঙ্ক করব জাস্ট। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে বাংলাদেশের মোট স্থলসীমা বা মোট আয়তন বা সীমা হচ্ছে 5138 কিলোমিটার। এটা নিয়েই মাথায় রাখতে হবে। পরীক্ষায় 4427 নিয়ে প্রশ্ন, 4712 নিয়ে প্রশ্ন খুব একটা আসে নাই। আসলে যখন আসবে তখন তো আসলোই, আপনি এটা মাথায় রাখবেন। তবে এটাই সবচেয়ে বেশি আসে। এখন আমি একটা অঙ্কর মধ্যে করে ফেলবো। এটা বাংলাদেশের সীমানা। এই সীমানার দিকে তাকায় দেখেন তো, এখানে জল আছে না? আছে। বাকিটা কি? স্থল। তাহলে আমরা জল এবং স্থল 2টা ক্যাটাগরি পাচ্ছি। বাংলাদেশের সীমানায় প্রথমে পাচ্ছি আমরা স্থল, আবার পাচ্ছি কি? জল। তো স্থল এবং জলের মধ্যে জলটাই কম, সুতরাং একটা মুখস্থ করে ফেলি। জল হচ্ছে কত?
এই বিডিআর জরিপ অনুযায়ী আমাদের জলসীমার দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। কত কিলোমিটার? 711। তো 5138 মুখস্থ করতে হবে, সেখান থেকে 711 বাদ দিলে, জল বাদ গেলে অঙ্কের মতো স্থলটাই বিয়োগ বাদ থাকবে। 7, 2, এরপরে হচ্ছে 4, এরপরে কত? 4। তাহলে 4400 কত? 27 কিলোমিটার। তাহলে স্থল এবং জল আলাদা হয়ে গেল। এবার জলের দিকে তাকালে আমরা দেখতে পাই এখানে আর কোনো দেশ নাই, এটা সম্পূর্ণই আমাদের, সুতরাং এটার ভাগ লাগবে না, যা পাইছি তাই আমাদের। কিন্তু এখানে 4427 এটা দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। আমাদের রাষ্ট্রীয় সীমানা দুইটা দেশের সাথে, ওই দুইটা দেশ এখন ভাগ করে পাবে। তো একটা দেশের নাম হচ্ছে মিয়া। মিয়া লিখছি, অন্য কিছু বুঝিয়ে না আবার, ঠিক আছে? অনেকে তো আবার মিয়া নিয়ে বেশ সেন্সিটিভ, ঠিক আছে? ওকে, এরপরে ভারত বাংলাদেশের সাথে সীমান্ত দৈর্ঘ্য যতটুকু তা হলো, আমরা একটা অঙ্ক করব, অঙ্কর নিয়মটা দেখাই। মিয়ানমারের সাথে যতটুকু আছে সেটা হচ্ছে 271 কিলোমিটার। এই 271 কিলোমিটার মুখস্থ করার পর এটা এখান থেকে বাদ দিব। তো 7 থেকে 1 গেলে কত? 7 থেকে 1 গেলে 6, এরপরে 12 থেকে 7 গেলে কত? 5, 4 থেকে 2 গেলে কত? 2, আর 4 বসে গেল। তাহলে 4200 কত? 4156। 4100 কত? 56। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন, জাস্ট আমরা যোগ বিয়োগ করে করে শিখে ফেলবো। এবার আসেন, তথ্যটা পরীক্ষার হলে যদি দিয়ে দেয় অন্য একটা জরিপ, তখন কত হতে পারে? 4712। এটা নিয়ে খুব একটা ঝামেলা করে না, ঝামেলা করে এই জায়গাতে। এখানে 716 হয়, এটা হচ্ছে কিসের জরিপ? এটা হলো ওই যে মাধ্যমিক ভূগোল বইয়ের জরিপ। সুতরাং 716 থাকলে উত্তর করা যাবে, কোনো চাপ নেবেন না। আর এটা নিয়ে মাঝে মধ্যে 280 অপশন থাকলে করে দিবেন উত্তর, কারণ এটাও বিশুদ্ধ। সো আপনারা যে কোনো একটা ফিগারকে ধরে অঙ্কের মতো যদি আগান, ইনশাল্লাহ আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? জাস্ট আমরা ওই যে সাবট্রাকশন যেই মেথডটা অ্যাপ্লাই করি, একটা বাদ দিলে একটা থাকে, ওইটাই করব, তাইলে হয়ে গেল, ঠিক আছে? এরপর আসেন বাংলাদেশের এই জলসীমা, স্থলসীমা, এগুলো কি কি যেন আছে, এগুলো একটু বলে দেই। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল বা 22.24 কিলোমিটার এবং 18 মাইল। সমুদ্র সীমা মাপার একক হচ্ছে নটিক্যাল মাইল। রাজনৈতিক বলতে বোঝায় এই সীমান্ত থেকে কতটুকু পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারবে, আমাদের বাহিনী যেখানে অ্যাক্টিভ থাকতে পারবে, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। তাহলে রাজনৈতিকটা অত বেশি হবে না, এটা হচ্ছে কত? 12। তাহলে 12 রাজনৈতিক, 12 কি রাজনৈতিক। আর 200 হচ্ছে কি অর্থনৈতিক। অর্থনৈতিকটা বেশি, কারণ হচ্ছে এই জোনের পরেও সমুদ্র সম্পদ আহরণের যে সুযোগ, সেই সুযোগটা আমরা পাবো, সেটা 200 নটিক্যাল মাইল পর্যন্ত। আর বাংলাদেশের যেই মহিষোপান, এই মহিষোপানটা হচ্ছে যে 354 কিলোমিটার, 354 নটিক্যাল মাইল। ওকে, মোট সমুদ্র সীমা সেটা একটু পরে ব্যাখ্যা দিব, যে সমুদ্র বিজয়ের পর পর আলোচনা আসছে। তো এটা 350 করে সারা পৃথিবী পায়, কিন্তু বাংলাদেশ পাইছে কত? 354 নটিক্যাল মাইল। এখন সমুদ্র সীমা মাপার পরিমাপের একক হচ্ছে নটিক্যাল মাইল। তো এটাকে আমাদের পরীক্ষায় সবসময় নটিক্যাল মাইল দিয়ে নাও আসতে পারে। এখানে ফিগার 3টা, 12, 200, 354। এগুলোকে কখনো কখনো আপনার কাছে জানতে চাইতে পারে মাইল, কখনো জানতে চাইতে পারে কিলোমিটার। তো এখন আমি আপনাদেরকে এই বিষয়টা একটু মুখস্থ করে ফেলতে বলবো। যদি প্রশ্ন আসে 1 নটিক্যাল মাইল সমান কত মাইল, তো 1 নটিক্যাল মাইল সমান আমরা জানি মাইল হলে 1.15 মাইল। যদি বলা হয় 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, তখন আমরা বলবো 1.853 কিলোমিটার। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 12 নটিক্যাল মাইল ধরলো না, তখন বললো কত কিলোমিটার, তখন আপনি 12 কেটে দিয়ে গুণ দিবেন। যদি জিজ্ঞেস করা হয় কত মাইল, তখন আপনি 12 কেটে দিয়ে গুণ দিবেন। তদ্রুপ 200কে এবং 354কে সেম ক্যাটাগরিতে করা যায়। আমি এটা করে দিছি, আপনাদের কাজ কমাই দিছি। এরপরে সমুদ্র সীমা জয় করার পরে বাংলাদেশ যতটুকু পাইছে, এটা নিয়ে একটু পরে ফিরিস্তিটা আছে, এটা ক্লিয়ার করব। তার আগে উপরের কোনো অংশে কোনো সমস্যা আছে কিনা একটু দেখি। ওকে, বড় কি ছোট কি আপনারা সবই এখন পেরে গেছেন। আমি এখন বাংলাদেশের যে প্রান্তিক জায়গাগুলো সেগুলো পড়াবো। ওকে, এবার আসেন, আমরা তো বাংলাদেশটাকে পেয়ে গেলাম। এবার বাংলাদেশের অবস্থানগত কিছু বৈচিত্র্য নিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। বৈচিত্র্যের মধ্যে যেমন হইতে পারে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি, সাহস থাকলে উত্তর করে দিন, দেখি পারেন কিনা। তো এই ধরনের বৈচিত্র্য নিয়ে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। বৈচিত্র্যটা এখন আমি
একটু চিত্রায়িত করে ফেলি। চলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর দিক, উত্তর দিকে দিক, এটা মানচিত্রের উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ, এটা হলো পূর্ব, এটা হলো কি পশ্চিম। তাহলে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পেয়ে গেলাম। সর্ব উত্তর দিকে যদি সহজে যাই, এখানে 4 থেকে 5টা মার্কার লাগবে আমাদের জানা। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে সবচেয়ে উত্তর দিকে স্থান কোনটা, বা স্থান বা লোকালয় যেটাই বলি আমরা, স্থানও হতে পারে আবার লোকাল বাসও হতে পারে, ঠিক আছে, স্থান বা লোকালয়। এরপরে আসে হচ্ছে ইউনিয়ন, এরপরে আসবে হচ্ছে থানা বা উপজেলা, এরপরে আসবে হচ্ছে জেলা, তারপরে আসবে হচ্ছে বিভাগ। ধরুন আপনি বিয়ে করলেন, হানিমুনে যাবেন বাংলাদেশের সর্ব উত্তর দিকে, কিভাবে যাবেন? আপনি প্রথম ঢাকা থেকে যাবেন, ঢাকা থেকে যাবেন হচ্ছে এই বিভাগে। তো সর্ব উত্তরের বিভাগের নাম হচ্ছে রংপুর, রংপুর। এরপরে সর্ব উত্তরে যে জেলা, এই জেলার নাম হচ্ছে পঞ্চগড়, নাম কি পঞ্চগড়। আর থানা বা উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া, পড়তে পড়তে একদম বয়স শেষ, বুড়ো হয়ে গেছি। ইউনিয়নের নাম হচ্ছে বাংলাবান্ধা, ইউনিয়নের নাম কি বাংলাবান্ধা। আর স্থান বা লোকালয়ের নাম হচ্ছে জায়গিরজোত। এগুলো দেওয়া আছে, আমার চাইনিজ লেখা না বুঝলেও সমস্যা নাই, জাস্ট কৌশলে ভেবে পড়েন যে বাংলাদেশের সর্বদক্ষিণে যে স্থানের নাম হচ্ছে জায়গিরজোত, ইউনিয়নের নাম হচ্ছে বাংলাবান্ধা, থানা বা উপজেলার নাম হচ্ছে তেঁতুলিয়া, জেলার নাম হচ্ছে পঞ্চগড় এবং বিভাগের নাম হচ্ছে রংপুর। তাহলে আমরা হানিমুন প্যাকেজে এবার যদি ফুরুত করে ঢুকতে চাই, কিভাবে হবে? রংপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরজোত, রংপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জায়গিরজোত। তাহলে এ একটা জোন শেষ হয়ে গেল, ঠিক আছে। তো উত্তরের পরে কি আছে? দক্ষিণ। উত্তর শেষ করলাম, দক্ষিণে যাব। দক্ষিণ তো আপনার মনে হয় নিশ্চয়ই টের পাচ্ছেন, দক্ষিণটা আমার বাড়ির আশেপাশে, ঠিক আছে, দক্ষিণটা আমার বাড়ির আশেপাশে, দক্ষিণে আমার অনেক ফিলিংস, ঠিক আছে। দক্ষিণের এই জায়গাটা বাংলাদেশের ভূখণ্ড থেকে একটু ছেঁড়া, মানে দেখেন না যে ছিঁড়ে গেছে, যারা যারা যাবেন ভবিষ্যতে হানিমুনে বা যারা গেছেন দেখে এসছেন, তো এই যে ছেঁড়া জায়গা বলে এটা নামে গেছে ছেঁড়াদ্বীপ। নাম কি? ছেঁড়াদ্বীপ। ছেঁড়াদ্বীপটা ছিঁড়ছে হচ্ছে সেন্ট মার্টিন থেকে। এই সেন্ট মার্টিনকে বলা হয় আবার কি নারকেল জিঞ্জিরা, অনেক অনেক নারকেল বাগান। আর বাংলাদেশের সমুদ্র উপকূল নারকেল চাষের বেশ উপযোগী, যদিও সবচেয়ে বেশি দাম সমুদ্র উপকূলে গেলেই। নারকেল একটা খাইলে এখানে যেটা হবে 100 টাকা, সেটা 150 টাকা দিয়ে খাওয়া লাগে, ঠিক আছে। ওকে, তো বাংলাদেশের সর্বদক্ষিণে যাব আমরা এখন, ঠিক আছে। সর্বদক্ষিণে যে লোকালয়, লোকালয়ের নাম বললাম কি? লোকালয়ের নাম বললাম ছেঁড়াদ্বীপ। অনেক সময় দেখা যায় যে ছেঁড়াদ্বীপ অপশনে থাকে না, তখন উত্তর করতে হবে সেন্ট মার্টিন। আবার এই সেন্ট মার্টিন পাবো আমরা হচ্ছে, সেন্ট মার্টিন এই অঞ্চলের কি সর্বদক্ষিণের স্থান বাংলাদেশের। আর একটু আগে যে কথাটা বলেছিলাম বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা, সেটা আবার কিন্তু এই সেন্ট মার্টিন। কৌশলে প্রশ্ন করে দিছে, ঠিক আছে। তাহলে সর্বদক্ষিণের স্থান, সর্বদক্ষিণের ইউনিয়ন হয়ে গেল। থানা বা জেলা হচ্ছে টেকনাফ, ওই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে যে ওইটা, ঠিক আছে। জেলার নাম তো কক্সবাজার, কক্সবাজার আপনারা জানেন। আর বিভাগ তো চট্টগ্রাম। তাহলে হয়ে গেল বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান ছেঁড়াদ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার এবং চট্টগ্রাম। ছেঁড়াদ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার এবং কি চট্টগ্রাম। তাহলে আমরা উত্তর দক্ষিণ শেষ করে ফেললাম। বাকি আছে কি? বাকি আছে পূর্ব। পূর্বের দিকে যাব, পূর্ব যাব, পূর্ব এবং পশ্চিমে যাই। দিকের নির্ণয়ের ক্ষেত্রে পূর্বটা এক আসবে, সুতরাং পূর্বে যাব। পূর্বে অনেকেই আবেগের ঠেলায় সিলেটকে বাইরে দিয়ে দেয়। আমি কি সিলেটকে বাইরে দিছি? দিই নাই, ব্যাপারটা মাথায় রাখতে হবে। সিলেট পূর্বের জেলা না, সিলেট পূর্ব দিকের জেলা, কিন্তু সিলেট সরাসরি পূর্বের জেলা নয়। একদম সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান। এই কুত্তা থাম। এখানে যে জায়গাটা আছে একদম শেষে, সেটা নাম হচ্ছে আখাইন ঠং। এটা আখাইন ঠং বলে অনেকে আখানি ঠং বলে, যেটাই লিখেন একটা লিখলেই হলো। জাস্ট মাথা রাখবেন পিছনে ঠ্যাং ঠুং আছে, ঠিক আছে। তো আখাইন ঠং বা আখানি ঠং এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে সবচেয়ে দূরবর্তী জায়গা। ইউনিয়নের আলোচনায় ইউনিয়নের নাম নাই ইয়ের জন্য, কিন্তু এটা লাস্ট কোনো জায়গায় পেয়েছিলাম, কিন্তু সেটা এখনও কি অ্যাড করি নাই, কেন করি নাই সেটা আমি বুঝতে পারছি না। এটা আমি যদি একটু পরে কনফার্ম হয়ে দেখব, ঠিক আছে। ইউনিয়ন আগে আলোচনা পেতাম না, মাঝখানে পেয়েছিলাম কিন্তু মনেও রাখি নাই, এখানেও দিই নাই, দিয়ে দিব। থানা বা উপজেলার নাম হচ্ছে থানচি, জেলার নাম হচ্ছে বান্দরবান।
আর বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম গ্লোরিয়াস দুইটা প্রান্তিক জেলাকে পেয়ে গেল, পূর্বেরটাকেও পেল, দক্ষিণেরটাকেও পেল। তাহলে বাংলাদেশের সর্বপূর্বের জায়গা আখাইনঠং, সর্বপূর্বের ইউনিয়নের নাম হচ্ছে আমি এখনো জানি না, থানা বা উপজেলা থানচি, জেলা হচ্ছে বান্দরবান, বিভাগ হচ্ছে কি চট্টগ্রাম। আশা করি বুঝতে পারছেন। তাহলে সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব গেল, বাকি থাকলো পশ্চিম। পশ্চিম হচ্ছে আমাদের রাজশাহী বিভাগ, যথেষ্ট সুন্দর জায়গা, আমার বেশ পছন্দ হয়েছে, গেছিলাম যখন। সর্বপশ্চিমে চলে যাব। সর্বপশ্চিমের যে লোকেশনটা, এটা এই জায়গাতে নাম হচ্ছে মনাকরসা। নাম কি? মনাকরসা। ইউনিয়নের নাম, এখানেও ইউনিয়নের নামটা পাই নাই, দেখি খুঁজে বের করব। থানার নাম হচ্ছে শিবগঞ্জ, জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জকে এত লম্বা করে পড়বো না, বলবো সিএনজি। কি বলবো? সিএনজি। আর বিভাগের নাম হচ্ছে রাজশাহী। বিভাগের নাম কি? রাজশাহী। তাহলে মনাকষা, শিবগঞ্জ, সিএনজি, রাজশাহী। মনাকষা, শিবগঞ্জ, সিএনজি, রাজশাহী। স্থান, এরপরে থানা বা উপজেলা, জেলা এবং কি বিভাগ হয়ে গেল। এরপরে কোনাকুনি দুইটা টার্ম নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। একটা হচ্ছে সর্ব উত্তর পূর্ব কোণের থানা কোনটা, এটা হচ্ছে জকিগঞ্জ। আর দক্ষিণ পূর্ব কোণের থানা, দক্ষিণ পশ্চিম কোণের থানা কোনটা, সেটা নিয়ে প্রশ্ন আসে। সেটা হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা। কি নগর? শ্যামনগর। তাহলে শ্যামনগরটা দক্ষিণ পশ্চিম কোণের থানা, আর উত্তর পূর্ব কোণের থানা হচ্ছে কি জকিগঞ্জ। মোটামুটি একটা বিষয়ে দাঁড়াই গেল। মাঝখানে যে কতগুলো কথা আছে এগুলো আপনারা পারবেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশের সাথে আর কি কি জিনিস ভারতের রয়ে গেছে বা আমাদের কি কি জিনিস আছে ভারতের সাথে, সে আলোচনাটা দিয়ে দিব। আশা করি বুঝতে পারবেন। আপনারা কতটুকু বুঝতে পারলেন একটু কমেন্ট করে জানান, আমিও দেখি আপনাদের কি অবস্থা। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি প্রশ্ন করতে বলছিলাম কিন্তু নিজেই প্রশ্ন উত্তর দিব না, কারণ সময় পাইতেছি না। ঠিক আছে, আচ্ছা। অবশ্য ক্লাস মনোযোগ দিয়ে করলে খুব একটা কোয়েশ্চেন করা থাকে না, আমি যতটুকু ফিল করতে পারি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যত ভয় রিটেনের জন্য। রিটেন নিয়ে টেনশন নাই ভাই। রিটেনে বাংলাদেশের পোলাপান যদি একটু চালাকি করে খুব সহজে পাশ করতে পারে, সুতরাং রিটেন নিয়ে ভয় পাবেন না। রিটেনের জন্য আপনার স্ট্রং জোন রাখতে হবে। স্ট্রং জোনটা হলো আপনি যে বিষয়গুলোতে নাম্বার নষ্ট করবেন সেগুলোকে স্ট্রং করতে হবে, এটা মাথায় রাখবেন। যেমন রিটেনে আমার কাছে মনে হয় এই 450 যে কেউ পাইতেই পারে। এমন অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে যারা ম্যাথে 0 পায় কিন্তু রিটেন পাস করে। এটা ভিন্ন টার্ম। রিটেন, বিসিএস রিটেন পরীক্ষা সব সাবজেক্টে পাস করতে হবে না। আপনি ইচ্ছাকৃতভাবে ফেল করেন, শুধু 30%-এর নিচে নাম্বার না পেলেই হয়। 30%-এর নিচে নাম্বার পেলে সেটা যোগ হবে না। সুতরাং 30% ধরে রেখে আপনি যাই পান সব কিছু মিলাই 450 হলে হবে। আপনি সব সাবজেক্টে 33% করে নাম্বার পাইছেন, কোনো সমস্যা নাই। কিন্তু 2-3 সাবজেক্টে একটু বেশি পেয়ে আপনি 450 পুরাইছেন, আপনি পাস করবেন, এটা নিয়ে টেনশন নেই। এখন আপনার জন্য যেটা করার সেটা হচ্ছে আপনি আপনার জোন যেগুলো খুব দুর্বল সেগুলোকে স্ট্রং করেন, আর যেগুলো আপনার স্ট্রং আছে সেই স্ট্রং জোনগুলোকে এমনভাবে স্ট্রং করেন যেন মনে হবে যে না আপনি আসলে একটা কিছু। ঠিক আছে, ওকে। তো আমি আপনাদের কোয়েশ্চেন দেখলাম, উত্তর করে ফেললাম। এবার আমাকে আপনারা মাফ করে দেন, আমি আবার বোর্ডে চলে যাই। ওকে, আমরা যে একটা আলোচনা আমাদের ইয়েতে আসে সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী একটা টার্ম আছে। এই সীমান্তবর্তী টার্ম, সীমান্তবর্তী জেলা টেলা এগুলো নিয়ে কথা বলবো, সাথে আমাদের প্রতিবেশী দেশগুলোর কি কি আছে সেটা নিয়ে কথা বলি। ঠিক আছে, ওকে। আগে প্রতিবেশী দেশটা একটু দেখাই দেই। এটা বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এই পাশ দিয়ে হচ্ছে ভারত, এদিক দিয়ে হচ্ছে আপনাদের মিয়ানমার, আবার লিখলাম মিয়া। এদিক দিয়ে তো ভারতের 7 সিস্টার্স, এদিক দিয়ে আবার কি ভারত। ওকে, তাহলে আমাদের চারপাশে কয়টা দেশ? আমাদের চারপাশে 2টা দেশ। এটা আমাদের কাছে ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার। এবার আসেন, যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ভৌগোলিক পরিচয় দেন, খুব ঠান্ডা মাথায় ভেবে বলা যায় বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্বে ভারত ও মিয়ানমার। খুব সিম্পলের মধ্যে মাইর দিয়ে দিলেন। কিন্তু যদি আর একটু স্মার্ট করতে চান
তাহলে লোকেশনগুলো কি কি আছে সেগুলো আমাদের জানা উচিত, ঠিক আছে। লোকেশন কি কি আছে সেটা জানাবো তার আগে একটু বলে রাখি, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য আছে 5টা, মিয়ানমারের সীমান্তবর্তী রাজ্য আছে 2টা। হয়ে গেল পড়া। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য আছে কয়টা? 5টা। মিয়ানমারের আছে কয়টা? 2টা। এই ভারতের 5টা কি কি সেটা একটু দেখি আমরা। এদিক দিয়ে আসেন, একেবারে বাংলাদেশ ঘেঁষে একটা রাজ্য ভারতের, এটা বিশাল বাঁকাতেরা লম্বা রাজ্য। এদিক থেকে শুরু করলে ওদিক যেতে অবস্থা খারাপ, ঠিক আছে। কপাল খারাপ তো, ধরে কলকাতা বন্দর আসবে একজন, এটা অনেকটা বাংলাদেশে পঞ্চগড় পার হয়ে আসা, পঞ্চগড় থেকে ওই যে কক্সবাজার যাওয়ার মতো অবস্থা, খুব বাজে অবস্থা। ওরা কেন যে ভাব মারে এটাই বুঝি না। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, তাহলে আমরা দুটো দিক পেয়ে গেলাম, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ একটু কোনা ঘুরাইয়া এদিক দিয়েও আসছে, তার মানে উত্তর দিকে আমরা কাকে পাচ্ছি? পশ্চিমবঙ্গকে পাচ্ছি। এবারে পশ্চিমবঙ্গের পরে দিক দিয়ে আমরা ভারতের সিকিম পাবো উপরের দিকে, কিন্তু তার আগে এদিক দিয়ে একটা রাজ্য আছে, সে বাঁকা তেরা হয়ে ঘুরে চলে আসছে, সে উত্তর দিকেও আছে আবার কি পূর্ব দিকেও আছে, তার নাম হচ্ছে অসামশালা, নাকি? আমরা এবার দেখতে পাচ্ছি আসাম রাজ্যটা বাঁকানো তেরানো, এটা উত্তর দিকেও আছে, মাঝখানে গ্যাপ রেখে চলে গেছে পূর্ব দিকে। মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের নাম হচ্ছে মেঘালয় রাজ্য। কোন রাজ্য? মেঘালয় রাজ্য। তাহলে আমরা এবার 3টা দিক ক্লিয়ার, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। আমার মনে আছে একবার চিটং সাইফুডসে তখন পড়াই একদিন একটা ফ্রি ক্লাস ছিল, ওই ফ্রি ক্লাসে সম্ভবত কোন একটা বিসিএস ব্যাচে পোলাপান ভর্তি করানোর জন্য আমার কাছে স্টুডেন্ট আসছিল। ওই ব্যাচে 54 জন, মানে বেচে স্টুডেন্ট ছিল 54 জন। আমাদের সাইফুডসের রুমগুলো কি বলা যায়, একটু গবেষণাধর্মী রুম, তো অনেক বেশি বড় করে না, 40-50 জনের মধ্যে স্টুডেন্ট রাখে, মাঝে মধ্যে বড় করে। 54 জনের স্টুডেন্টের মধ্যে আমি এই ক্লাসটা নিয়েছি। তখন তো কি বলা যায়, সাধারণ জ্ঞানের মানে এই উল্টাপাল্টা বিষয়গুলো নিয়ে অবজার্ভ করে পড়ানো খুব একটা মানে কি বলা যায় কমন না, এটা আনকমন রেয়ার কেস। আর যেসব স্টুডেন্টরা আসছিল ওরা হয়তো ভর্তি হওয়ার প্ল্যান নিয়ে আসছিল। তো 54 জনের স্টুডেন্টের ক্লাস করাইছি। ক্লাস করানোর পরে ওই দিন একটা অফার ছিল যে ক্লাসের পরে ভর্তি হলে এই অফার পাবো। তো ওই দিন রেকর্ড সংখ্যক, অর্থাৎ 54 জনের স্টুডেন্টের মধ্যে 53 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল এই ক্লাসের পরে, একজন স্টুডেন্ট ভর্তি হতে পারে নাই, উনি ছিলেন একজন মা। সুতরাং এই ক্লাসটার গুরুত্ব আমি সবসময় ফিল করি এবং আপনাদেরকে সেই জন্যই বলছি, এই ক্লাস থেকে 8 থেকে 10টা কোয়েশ্চেন পাবেন। এখন পর্যন্ত যতগুলো আলোচনা করছি, যেই কোনো কোয়েশ্চেন আসলে আপনি যদি ভুল না করেন ইচ্ছাকৃতভাবে, ইনশাল্লাহ ভুল হবে না। সো মনোযোগ দেন, এটা রিটেন পরীক্ষাতেও কাজে লাগবে, ঠিক আছে। আমি আমার রিটেন পরীক্ষা শুরু করছিলাম, বাংলাদেশ বিষয়গুলির কোয়েশ্চেন আসছিল, বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কি একটা বিষয় নিয়ে আমি ছবিটাই আঁকছি, ছবিটা এগিয়ে শুরু করছি এবং আমি বাংলাদেশ বিষয়গুলিতে বেশ ভালোই নাম্বার পাইছি মনে হয়। বাংলাদেশ বিষয়গুলিতে সম্ভবত 127 বা 28-এর মতো নাম্বার পাইছি। ইন্টারন্যাশনালে পাইছিলাম মনে হয় কত 75+। তো আমি এই দুটো বিষয় বেশ ভালোই করছি, আমার পছন্দের ছিল, ঠিক আছে। ওকে, যাই হোক, ধরা খাইছি আনএক্সপেক্টেডলি ইংলিশে আমার নাম্বার মনে হয় 100-র কাছাকাছি, 100 থেকে হালকা বেশি, 103-104। রচনাটা কমন আসে নাই, ওটা দিয়ে আমার সমস্যা হয়ে গেছে। এর বাইরে মোটামুটি 120 তুলতে পারলে হয়তো এই নন ক্যাডারের খড়গে পড়তে হতো না। যাই হোক, আল্লাহ ভরসা। চলেন আমরা এবার উত্তর দিকে যাচ্ছি, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, 3টা পেয়ে গেলাম। এবার পূর্বের দিকে যাব, পূর্বে কিন্তু আবার আসাম চলে আসছে। তো পূর্বে আসামের পরে পরে যে নিচে যে জায়গাটা, এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় স্মৃতি বিজড়িত যেই রাজ্যটা, ত্রিপুরা। ওই যে অনেক সময় এখন অনেকেই বলে যে কুমিল্লা, ত্রিপুরা, ঠিক আছে। তাহলে ত্রিপুরা, আর এদিক দিয়ে ত্রিপুরার নিচে নিচে যেটা আছে তার নাম হচ্ছে মিজোরাম। তার নাম কি? মিজোরাম। তাহলে মোটামুটি আমরা ভারতের অনেক কিছুই পেয়ে গেলাম আমাদের লাগোয়া। পশ্চিমবঙ্গ পেলাম, আসাম পেলাম, মেঘালয় পেলাম, ত্রিপুরা পেলাম, মিজোরাম পেলাম। তাহলে এই যে একটু আগে কথা বলেছিলাম, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা প্রমাণিত না? প্রমাণিত। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। মিয়ানমারের আছে 2টা। 2টার মধ্যে একটা হচ্ছে এদিক দিয়ে অল্প করে একটু আছে, সেটা হচ্ছে কাচিন বা চীন রাজ্য, আর নিচের দিকে বিশাল বড় অংশে আছে আরাকান স্টেট, যাকে বলা হয় কি রাখাইন। তাহলে আরাকান বা রাখাইন। তাহলে মিয়ানমারের 2টা পেয়ে গেলাম, একটা হচ্ছে আরাকান বা রাখাইন, আর একটা হচ্ছে চীন বা কাচিন। কেউ কেউ যদি ফানি ওয়েতে প্রশ্ন করতে চায় চীন রাজ্যটা কোন দেশের ভিতরে, বা এভাবে বলতে পারে যে চীন কোন দেশের ভিতরে,
তখন আপনি টেনশনে পড়ে যাবেন। চীন আসলে মিয়ানমারের একটা রাজ্য, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আমরা কাচিন বা চীন পাচ্ছি। এরপর হচ্ছে আরাকান বা রাখাইন, আরাকান বা কি রাখাইন। ওকে, এরপরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের যা যা পাইওয়ার পাই গেছি। আর এখানে তখন একটা কথা স্কিপ্ট হয়ে গেছে, আমাদের বিভাগওয়ারি জেলাগুলো পড়াতে গেলে বা বললে একটা বিভাগের জেলাগুলো মনে রাখার একটা ফানি টেকনিক আছে, মজার। আমাদের অনেক পরীক্ষক জানেন মাঝে মধ্যে এটা ভাইবাতে কোয়েশ্চেন করে ফেলেন। তো আপনাদেরকে বলে দেই, যদি কোনোদিন কাজে লাগে তো লাগলোই। রংপুর বিভাগের জেলাগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। এই পরীক্ষা প্রশ্ন আসে না, মানে কেউ যদি জিজ্ঞেস করে, এটা মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে, এটা আমি শেয়ার করতেছি, এটা প্ল্যান বি এর পড়া। রংপুর বিভাগের জেলা হচ্ছে লালমনিরহাট, এরপর হচ্ছে নীলফামারী, এরপর হচ্ছে রংপুর, এরপর হচ্ছে কুড়িগ্রাম, এরপর হচ্ছে গাইবান্ধা, এরপর হচ্ছে পঞ্চগড়, এরপর হচ্ছে ঠাকুরগাঁও, আর হচ্ছে দিনাজপুর। তো জেলাগুলো হয়ে গেল কি কি? লাল নীল রঙের 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। কি বললাম? লাল নীল রঙের 20টা গাই পঞ্চ ঠাকুরকে দিন। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর। একটা বোনাস পড়ে ফেললাম। বাংলাদেশের 5টা, বাংলাদেশের সাথে ভারতের 5টা, মিয়ানমারের 2টা পেয়ে গেলাম। এইবার জানবো আমাদের কি কি আছে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে। তো চলেন একটা টার্ম, সেটা হচ্ছে যে সীমান্তবর্তী জেলা। কি জেলা? সীমান্তবর্তী জেলা। তো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে 32টা। কয়টা? 32টা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। এদিক দিয়ে মনে হয় আলোর প্রবলেম। ওকে, সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা। অর্থাৎ এই যে পুরো জোনে কয়টা আছে? 32টা। তাহলে সীমান্তবর্তী জেলা যদি 32টা হয়, কে পারবেন এটা বলতে যে বাংলাদেশের সীমান্তবর্তী নয় এমন জেলা কয়টা? তাও তো 32টা। ঠিক আছে, ওকে, চাপের কিছু নাই। এই 32টা জেলা 2টা দেশের সাথে ভাগ যোগ করে আমরা ধরবো। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে কি মিয়ানমার। তো দেখেন আমাদের কয়টা জেলা আছে ভারতের সাথে, সেটা হচ্ছে 30টা। আমাদের কয়টা জেলা আছে মিয়ানমারের সাথে, সেটা হচ্ছে 3টা। তো আপনারা ইউ মে আস্ক মি ওয়ান কোয়েশ্চেন দ্যাট 30-এর 3 যোগ করলে 32 কেমনে হয়? চলেন দেখাই। এদিক দিয়ে আসেন। এদিক দিয়ে যে জেলাটা বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি, এদিক দিয়ে আছে খাগড়াছড়ি, এদিক দিয়ে আছে বান্দরবান, এদিক দিয়ে আছে কক্সবাজার। হয়ে গেল। তাহলে বাংলাদেশের পার্বত্য জেলাগুলির সাথে একটা লাগোয়া, সেটা হচ্ছে কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। পাইছেন তো? পাইছি। এখন একটা প্রশ্ন আসে, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত সম্পর্কিত? এদিকে মিয়ানমার, এদিক দিয়ে ভারত। কোন জেলা? রাঙ্গামাটি জেলা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় জেলার সাথেই সবচেয়ে বেশি সীমানা আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। আর এই রাঙ্গামাটি সহ হলো রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার, এই 3টা জেলার সাথে শুধু মিয়ানমারের সম্পর্ক আছে, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের সাথে নাই। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে বাংলাদেশের 30টা জেলার মধ্যেও রাঙ্গামাটি আছে এবং 3টা জেলার মধ্যেও রাঙ্গামাটি আছে। তো রাঙ্গামাটি মূলত কয়টা? একটা। তাহলে এই প্রথম 30 আর 3 যোগ করলে কত হবে? 32। যদি মনে রাখতে কষ্ট হয়, এই সীমান্তবর্তী এই কথাটার মধ্যে বর্তী 32, বর্তী 32, আর চাপ নেওয়ার দরকার নাই। বর্তী কি? 32। 30টা নিয়ে প্রশ্ন আসবে না, দরকার নাই। 3টা নিয়ে প্রশ্ন আসবে। 3টা নিয়ে প্রশ্ন আসলে যেটা করবো সেটা হচ্ছে আমরা বলবো বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, আর এটা হবে মিয়া। তাহলে একটা নাম হয়ে গেল বারাক মিয়া। কি মিয়া? বারাক মিয়া। বারাক মিয়া মানে হলো বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, আর মিয়া মানে হলো ওগুলো মিয়ানমারের সাথে সম্পৃক্ত জেলা। তাহলে বাংলাদেশের যে জেলাগুলো মিয়ানমারের সাথে সম্পৃক্ত 3টা, কি কি? বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার, আর মিয়া মানে হচ্ছে কি মিয়ানমার। তাহলে ভারতের সাথে যেগুলো আছে সেগুলো আমাদের না পড়লেও চলছে। আর সীমান্তবর্তী নিয়ে যে টুইস্টিং ফুইস্টিং আছে সেটাও মোটামুটি এখন ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপরে আপনাদের আলোচনায় যে অংশটা বাকি সেটাতে যাব, সেটা হচ্ছে আমাদের সমুদ্র বিজয়ের গল্প। ঠিক আছে, সমুদ্র বিজয় আমাদের জন্য ঐতিহাসিকভাবে বেশ প্রয়োজনীয় একটা স্টেপ ছিল। আর অদূর ভবিষ্যতে আমরা যদি আমাদের সমুদ্র অর্থনীতি ব্যবস্থাপনাটা ঠিকঠাক মতো করতে পারি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বেশ ভালো একটা ইকোনমিক্যাল ফ্লো বা আর্নিং আমরা পাবো। আমরা আসলে কপাল পোড়া একটা জাতি। স্বাধীনতার পর থেকে আমাদের শাসকরাই যা করে গেল, খেতে খেতে শেষ। আমরা কেন পাকিস্তানের লাঞ্ছনা বাঞ্ছনাকে উপেক্ষা করে
নিজেদের মতো করে দেশ স্বাধীন করে দেশ চালাতে চাইলাম, সেটার সাথে স্বাধীনতার ওই 1 বছর পর 3 বছর পরে দুর্ভিক্ষ এবং এরপরে পরে দুর্নীতিতে কনজিকিউটিভলি ফার্স্ট হয়ে যাওয়া এবং 2000 সালের পরে এসে ওই আধুনিক সময়ে এসেও সব কিছুকে উপেক্ষা করে নিজের পকেট ভরে ভরে বিদেশের টাকা পাচার করা, মানি লন্ডারিং করে করে দেশ এবং জনগণের ক্ষতি করা ছাড়া আমাদের আর কিছুই হয় নাই। কিন্তু কেন আমরা ওই যুদ্ধংদেহী মনোভাব থেকে ওই যুদ্ধংদেহী মনোভাব কেন আমরা পোষণ করলাম এবং কেন পাকিস্তানের বৈষম্য থেকে শিক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, তার আর কোনো কি থাকে না, ভ্যালু থাকে না। যদি আমরা সত্যিই ওই পাকিস্তানের যেই ডিসক্রিমিনেশন এটাকে যদি আমরা বিচার করতাম, তাহলে আমরা অবশ্যই ওই স্বাধীন বাংলাদেশ ভালোভাবে বিনির্মাণ করতাম, কিন্তু আমরা পারি নাই। বঙ্গবন্ধু থেকে আজকের এই পর্যন্ত যত শাসক বসছিল সবাই হুক্কা হুয়া, ঠিক আছে। যাই হোক, এবার আসেন আমরা এখানে যে কথাটা বলবো সেটা হলো সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময়। প্রবলেম হচ্ছে 47 সালে যখন স্যার সাইরাল র্যাডক্লিফকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে উপমহাদেশের আপনি দেশগুলোকে ভাগ করে দেন, তখন এই সাইরাল র্যাডক্লিফ দিল্লিতে বসে মাত্র 1 সপ্তাহের মধ্যে পুরো উপমহাদেশের একটা মানচিত্র এঁকে ফেলছিলেন। আরে বলদ, দিল্লিতে বসে মানচিত্র আঁকছেন, তার মানে কি? তার মানে হচ্ছে যারা বেশি পাবার তারা বেশি পাইছে, যারা কম পাওয়ার তারা আরো লস খাইছে। উনি পাকিস্তান, তখনকার সময় তো বাংলাদেশ এবং পাকিস্তান এক ছিল, পুরো পাকিস্তানকে একত্র করে ভারতের সাথে যে লাইন তৈরি করছিলেন তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। এটা আপনাদের পরীক্ষা প্রশ্ন হচ্ছে যে র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যবর্তী, ভারত এবং বাংলাদেশ। এখন আমরা যেহেতু ভারত বাংলাদেশ বলবো, পাকিস্তান বলতে পারে পাকিস্তান ভারত হইতেই পারে, সমস্যা নেই। তো এই লোক যখন এই ঝামেলাটা করে সেটা সময় 47, তখন থেকেই কিছু মানুষ ঝামেলার মধ্যে পড়ে গেছে। ধরেন একটা গুচ্ছ জায়গা যেটা আগে বাংলাদেশের সাথে বেশ ভালোভাবে ছিল, কিন্তু সীমানার লোকেটেড হয়ে গেছে এটা ইন্ডিয়ার। আবার তখনকার সময় ইন্ডিয়া এরকম তার কাটার বেড়াও দিয়ে দেয় নাই যে ওই লোক চাইলে অনায়াসেই আসতে পারতো। সুতরাং ওদের ফ্যামিলির সিস্টেমগুলো এইদিকেই, মানে বাংলাদেশের সাথে ছিল, ইন্ডিয়া যারা ছিল ওরা ইন্ডিয়ার মানুষের সাথে ছিল। কিন্তু 47 সালের পরে যখন ওই যে কাটা তার সমস্যা শুরু হয়ে গেল, তখন তো ব্যাপারটা আরও প্রবলেম। তো 47 সালের পরে বাংলাদেশ স্বাধীন হলো 71-এর পরে 74 সালের 16ই মে সীমান্ত চুক্তি হয়। তখনকার সময় বাংলাদেশের ক্ষমতায় শেখ মুজিবুর রহমান, ভারতের ক্ষমতায় ইন্দিরা গান্ধী। এই চুক্তিতে যতগুলো অঞ্চল নিয়ে ঝামেলা ছিল সেগুলো নিয়ে সমাধান এবং ছিটমহল বিনিময়ের একটা কি থাকে, ক্লজ থাকে। কিন্তু বাংলাদেশ সেই ক্লজ অনুযায়ী ভারতকে বেরুবাড়ি দিয়ে দিলেও ভারত আমাদেরকে ছোট্ট একটা 3 বিঘা করিডোর দিতে অনেক সময় লাগাইছে। ভারতের সংবিধানে এ হচ্ছে না, সে হচ্ছে না, এই পাল্টানো লাগবে, সে পাল্টানো লাগবে, এভাবে করে করে টানাই পানাই করে অনেক পরে এসে ফেরত দিছে। বাংলাদেশ সংবিধানের 3য় সংশোধনীর মাধ্যমে সেটা দিয়ে দিছে, আর ভারত আমাদেরকে অনেক পরে দিছে, ঠিক আছে। এখন এই যে 74 সালে চুক্তি হলো, সেই চুক্তির রেশ ধরে 48 সালের প্রবলেমটা সলভ হয়ে আসলো 2015 সালে। অর্থাৎ 2015 সালে ছিটমহল বিনিময় হয়। এবং ছিটমহল কি? ছিটমহল হচ্ছে ধরেন এই যে বাংলাদেশের এই জায়গাগুলোতে, সীমান্তবর্তী কিছু জায়গাতে গুচ্ছ গুচ্ছ ভারতীয় অংশ। ছিটমহল আবার একদিকে ভারতের কুচবিহার রাজ্য বাংলাদেশের কতগুলো ছিটমহল ছিল। ছিটমহল হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে যেসব মানুষগুলো থাকবে সেই মানুষগুলো কোনো দেশের নাগরিকত্ব পাবে না। আর নাগরিকত্ব না পাওয়া মানে কি, ওদের নাই কোনো শিক্ষা, নাই কোনো পড়ালেখা, নাই কোনো স্বাস্থ্য সুবিধা, এভাবে করে করে ওরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করতো। তো এই প্রবলেমটা শুরু হয়েছে 1947 সাল থেকে। 74-এ চুক্তি হলো, উল্টাই দিলে হয়ে গেল। আর এই চুক্তির বদৌলতে 2015 সালে এসে আমরা এটা সমাধান পাবো 1 আগস্ট, অর্থাৎ 31 জুলাই রাতে 1 আগস্ট 2015 সাল। এটা যদি আমরা টাইম ফ্রেম ধরি তাহলে 47 থেকে 15 পর্যন্ত দীর্ঘ 68 বছর। দীর্ঘ 68 বছর পরে এই চুক্তিটা বাস্তবায়িত হওয়ার পরে 68টা মোমবাতি প্রজ্বলন করার মধ্যে দিয়ে সেলিব্রেট করা হয়। আর এই সেলিব্রেটের বদৌলতে এই বাংলাদেশের ভিতরে ভারতের গুচ্ছ গুচ্ছ জায়গা ছিল 111টা, আর ভারতের ভিতরে বাংলাদেশের গুচ্ছ গুচ্ছ জায়গা ছিল 51টা, যেগুলোকে ছিটমহল বলা হয়। তাহলে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারত পেয়েছে 51টা এবং বাংলাদেশ পেয়েছে কয়টা? 111টা। তাহলে এটা মাথায় রাখবেন, ভারত হচ্ছে 51টা, বাংলাদেশ হচ্ছে কয়টা? 111টা। তাহলে ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের কিছুটা লাভ হয়।
যেটা হচ্ছে বাংলাদেশ 111টা পেয়েছে, ভারত পেয়েছে কয়টা? 51টা। এটা আপনারা জানেন। এখন একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমরা কয়দিন পরে জাতিসংঘের ক্লাস করাবো, জাতিসংঘের ক্লাসে দেখবো যে জাতিসংঘের একটা টার্মে এই সংখ্যাটা কমন। সেটা হচ্ছে জাতিসংঘ সনদের ধারা হচ্ছে 111টা, জাতিসংঘ সনদে চূড়ান্ত বা মূল সনদে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টা। তাহলে 111 এবং 51 এটাকে যদি আমরা জোর জোর মনে রাখি, তাহলে আমরা দুই জায়গাতেই নির্ভেজাল উত্তর করতে পারবো। এটা আশা করছি আমরা বুঝছি। এরপরে বাংলাদেশ বনাম মিয়ানমারের যে সীমান্ত সমুদ্র বিজয়ের রায় আসে হচ্ছে 2012 সালের 14ই মার্চ মিয়ানমারের সাথে। এই রায়টা দিয়েছিল ইটলস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লস অফ দ্য সিস নামে একটা প্রতিষ্ঠান। আর ভারত বনাম বাংলাদেশের যেই সমুদ্র সীমা বিরোধ, এই বিরোধের রায় দিয়েছিল হচ্ছে 2014 সালের 7 জুলাই। এটা করেছিল হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা পিসিএ। এই পিসিএ করে হচ্ছে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে করে হচ্ছে ইটলস। এটা নিয়ে আগে প্রশ্ন আসতো, এখন খুব একটা আসে না, তারপরে যদি আসে একটু বলে রাখি। মিয়ানমার নামটা বড়, ইটলস নামটা বড়, ভারত নামটা ছোট, পিসিএ নামটা ছোট। কোন আদালত কোনটা করে এটা নিয়ে প্রশ্ন আসছিল, সময় নিয়ে এখন আর খুব একটা প্রশ্ন আসবে না। আর এরপরে 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অধিপত্তি পায় বাংলাদেশ, এগুলো আপনারা পড়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। এটা হলো। আর এই সমুদ্র সীমা জয়লাভ করার পরে বাংলাদেশের সমুদ্র সীমার যেই পরিমাণটা বাড়ে, সেটা একদম উপরের দিকে যেটা লিখে রেখেছিলাম আলোচনা, সেটা দেখেন। মোট সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার, এটা মাথায় রাখবেন। এরপরে বাংলাদেশের কতগুলো সীমান্তবর্তী স্থান দেওয়া আছে। কুড়িগ্রামে আছে রৌমারি, বড়াইবাড়ি, ইতলামারি, ভুরুঙ্গামারি, ভন্দরচর, কোলাবাড়ি। এখান থেকে কিছু পড়বেন, এটা মাঝে মধ্যে পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে পঞ্চগড়ে আছে বেরুবাড়ি, বাংলাবান্ধা, লালমনিরহাটে আছে দহগ্রাম, পাটগ্রাম, হাতিবান্ধা, বুড়িমারি, নীলফামারীতে আছে চিলাহাটি। এগুলো আপনারা আশা করি যদি রিডিং পড়েন, আমার মনে হয় না যে আমার মতো অধমের দিকে আপনাদের চেয়ে থাকা লাগবে। আমি টুকটাক কয়েকটা টেকনিক আছে যেটা বলে দিচ্ছি। নীলফামারী, চিলাহাটি, এটা মাথায় রাখবেন। এরপর আসেন হচ্ছে দিনাজপুর হচ্ছে হিলি, বিরল, বিরামপুর, ফুলবাড়ি। তো আমি এখানে একটা আপনাদের টেকনিক দিতে পারি, সেটা হচ্ছে ফুলবাড়ি থেকে ফুল নেন, বিরাম এবং বিবির বাজার থেকে নেবেন হচ্ছে বিরামপুর, এবং বিরল থেকে বিবি নেন, তাহলে হয়ে গেল ফুল বিবি। কি হয়ে গেল? ফুল বিবি। আর আরেকটা বাকি আছে হিলি। তো এটাকে আপনি ভেবে পড়তে পারেন যে দিনাজপুরের ফুল বিবির হিলি। তাহলে দিনাজপুরে কি কি আছে? ফুলবাড়ি আছে, বিবির হাট, কি যেন বিরামপুর, বিরল, এটা বিরল, বিরামপুর আর হিলি। হিলি হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম বন্দর। আমি একবার গিয়েছিলাম, আল্লাহ তাআলা কপালে রেখেছিল। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, ঠিক আছে। এরপর আসেন জয়পুরহাট, চেচড়া, উচনা। সাথে একটা শব্দ রাখেন 5 বিবি। কত বিবি? 5 বিবি। তো 5 বিবি। আর একটা কি হয়েছে? চেচড়া নাকি ছেচড়া, কোনটা কিভাবে লিখছে? চেচড়া। ওকে, এই চেচড়া শব্দটা আমাদের এক সময় এটা বেশ ইয়ে ছিল। আমরা যখন 2000 সালের পর 2008-9 দিকে এই শব্দটা বেশ প্রচলন ছিল, তখন একটা বলতাম তুই ছেঁচড়া। এখন বলে কিনা জানি না। তো বলেন আমার সাথে এইভাবে বলেন জয়পুরহাটের 5 বিবি ছেঁচড়া। হয়ে গেল জয়পুরহাটের 5 বিবি কি? ছেঁচড়া হয়ে গেল। এরপরে যশোরের বেনাপোল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। পাশে রাখবেন হচ্ছে শশা, ঝিকর গাছ, এগুলো পড়বেন। রাজশাহী তো পাবা গুরুত্বপূর্ণ। এবার চাঁপাইনবাবগঞ্জ, সোনা মসজিদ, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট, এগুলো পারবেন। কুষ্টিয়া, ভেড়ামারা পরীক্ষা আসার মতো। চুয়াডাঙ্গার এখানে দর্শনা আছে আসার মতো। সাতক্ষীরার এখান থেকে যে কলারোয়াটা বেশ গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ হচ্ছে হালুয়াঘাট, কড়ইতলি। কড়ই একটা গাছ আছে, ধরেন আপনি কড়ই গাছের তলে বসে বসে হালুয়া খেলেন, কোনো দোষ আছে? দোষ নাই। বলেন ময়মনসিংহের মানুষ কড়ই তলায় বসে হালুয়া খায়। হয়ে গেল পড়া, ঠিক আছে। ওকে, এরপরে আসেন সিলেট হচ্ছে পাদুয়া, জকিগঞ্জ, তামাবিল, বিয়ানীবাজার, জয়ন্তপুর, প্রতাপপুর, গোয়াইনঘাট, সোনারহাট, কানাইঘাট। রিডিং পারবেন। এরপরে খুব সেন্সিটিভ জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া, দেখে নিয়ে নিজেদের মতো করে। মৌলভীবাজারের বড়লেখা নিয়ে প্রশ্ন আসে। এরপরে হবিগঞ্জ, সোনারুঘাট নিয়ে প্রশ্ন আসে। ওই যে আমাদের জেলে বসতেছে এখন সুমনের বাড়ি মনে হয়। এরপরে কুমিল্লা, বুড়িচং, না দরকার নেই। এরপরে ফেনী, বিলোনিয়া, মুহুরীগঞ্জ, ফুলগাজী,
এই ফুলগাজীতেই আমার বাড়ি, ঠিক আছে। আমার ভালো লাগতেছে আমার এই অঞ্চলটা এখানে দেখে, ঠিক আছে। বিলোনিয়া, মুহুরীগঞ্জ এগুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। কক্সবাজার হচ্ছে উখিয়া, আর এখানে একটা বাদ গেছে সেটা হচ্ছে নীলা, নীলাটাও রাখবেন। কক্সবাজারের আরেকটা জায়গার নাম হচ্ছে নীলা, কিন্তু এই নীলা বানানটা একটু সেন্সিটিভ, ঠিক আছে। ওকে, এরপর আসেন নেট চালু থাকলেই কি পেইন দেয় অ্যাপগুলা। এরপর কি বাকি আছে, কি বাকি আছে সেটা দেখতে হলে আমি শীটটা বের করতে হবে, ওয়েট করেন। এরপর আসেন সুনামগঞ্জ, দুয়ার বাজার, আচ্ছা কুমিল্লাতে ওগুলো বলে ফেলছি। এরপরে আছে খাগড়াছড়ি, পানছড়ি, এটা আপনারা সবাই জানেন। শেরপুর, নলিতাবাড়ি বারবার প্রশ্ন আসে। আর একটা হচ্ছে শ্রীবর্দী, এটা শ্রীবর্দী হবে, একটা রেফ হবে, শ্রীবর্দী হয়ে গেছে। নেত্রকোনা হচ্ছে দুর্গাপুর, বাদামবাড়ি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকালকে আবার ক্লাস থাকবে, আবার শীট দিয়ে দিব। আপনারা কেউ কেউ শীটগুলো এটি টাইম চাচ্ছেন, আমি দিতে পারছি না বলে দুঃখিত, কারণ আমি শীটগুলো আপডেট করি, ওই জন্যই শীট রাখতে হবে সাথে। ভালো থাকেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।